ঘরে দাঁড়িয়ে বেশ্যার মতো পরপুরুষকে শরীর দেখানো শেষ হলে এক্ষুনি আমার রুমে আয়। কথাটা বলেই ইশতিহার এক মুহূর্ত দাঁড়ায় না, পকেটে হাত গুজে সিঁড়ি বেয়ে উপরে যায়। কিন্তু কয়েক ধাপ এগোতেই আবারও পেছনে তাকিয়ে নির্লিপ্ততা কণ্ঠে বলে, আর এই লাল শাড়িটা খুলে তারপর আমার ঘরে আসবি, নয়তো শাড়ি সহ তোকে আগুনে পুড়িয়ে ফেলতে আমি দুবার ভাবব না। কথাগুলো বলে ইশতিহার আবারও নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা দেয়। রূপ এতক্ষণ মাথা নিচু করে কেঁদে যাচ্ছিল। ইশতিহারের বলা শেষ কথাটা যেন তার মেরুদণ্ড বেয়ে এক শীতল শিহরণ বইয়ে দেয়। রূপের শাড়ির আঁচলটা আলগোছে মেঝের ওপর পড়া, একটু আগেই যেটা দিয়ে রূপের মাথায় বড় করে ঘোমটা দেওয়া ছিল। আজ পাত্রপক্ষ রূপকে দেখতে এসেছিল। ইশতিহারকে না জানিয়েই সবকিছু সাজানো হয়েছিল, কারণ তার মা সুলেখা খানম জানতেন ইশতিহার জানলে এই বিয়ে সে কিছুতেই হতে দিবে না। কিন্তু তার ভয়েই সত্যি হলো। খবর পেয়ে কোথা থেকে জানি ইশতিহার উদয় হলো, অথচ এখন তার হাসপাতালে থাকার কথা। রূপকে সুলেখা নিজের হাতে শাড়ি পরিয়েছিলেন, তাও নিজের সবচেয়ে পছন্দের গোলাপি শাড়িটা। মেয়েটা এতিম, বাড়ির সকলে বিশেষ করে ইশতিহার উঠতে বসতে রূপের সাথে অনেক খারাপ ব্যবহার করে। পান থেকে চুন খসলেই গায়ে হাত তুলতে ছাড়ে না। তাই সুলেখা চেয়েছিলেন মেয়েটাকে এই দুর্গতি থেকে রক্ষা করে, নয়তো মাত্র 18তেই রূপকে কাজ ছাড়া করার কোনো ইচ্ছাই তার ছিল না। পাত্রপক্ষ প্রথম দেখাতেই রূপকে পছন্দ করে নেয়। আর না করবেই না কেন? রূপ বেশ সুন্দরী, ঠিক যেন তার মায়ের আদলে চেহারা গড়া। শুভ্র ত্বক, টানা টানা কাজল, কালো চোখ, খাড়া নাক আর গোলাপি ঠোঁটের অপূর্ব সংমিশ্রণ। তার উপর তার বংশ ভালো। পাত্রপক্ষের আপত্তি করার কোনো জো পেল না। তাদের ইচ্ছা ছিল আজই মেয়ে আংটি পরিয়ে দেওয়ার। রূপ সুলেখার মুখের দিকে চেয়ে আপত্তি করল না। কিন্তু আংটি পরানোর আগ মুহূর্তে মির্জা ম্যানশনে পা রাখে ইশতিহার। চোখে সানগ্লাস, হাতে রোলেক্স ঘড়ি আর গলায় ঝুলানো স্টেথোস্কোপ তার আভিজাত্য প্রকাশ করছে। মুখের গড়ন খারাপ নয়, তবে অনুভূতিহীন। চোয়াল শক্ত, তার চেয়েও শক্ত তার শরীরের বান। প্রতিদিন জিম করলে যেমন হয় আর কি। চুলগুলো বেশ যত্নে বেকব্রাশ করা, তবুও দু একটা চোখের সামনে ঝুলে রয়েছে। পরনে ব্ল্যাক শার্ট প্যান্ট, শার্টের ওপর সাদা এপ্রন বেশ মানিয়েছে তাকে, হাতা দুটো উপরে গোটানো। ইশতিহারের এক ঝলক দেখলে কারো পক্ষে তার দৃষ্টি ফেরানো কঠিন। হয়তো তার এই গাম্ভীর্য আর সুপুরুষতা কারণে অনেক আগেই রূপ তার মন প্রাণ সবকিছু ইশতিহারকে দিয়ে দিয়েছে, কিন্তু মুখে প্রকাশের সাহস তার মধ্যে নেই। ইশতিহারের বেশ জোরালো ধমক শুনে দ্বিতীয়বার তার বিরোধিতা করার সাহস রূপের হয় না। হাতের উপরের পিঠ দিয়ে চোখের অবশিষ্ট পানি মুছে সে নিজের রুমে চলে যায়। তবে যাওয়ার আগে একবার সুলেখার দিকে চায়, তিনিও অপরাধীর দৃষ্টিতে রূপের দিকে চেয়েছিল। তারপর রূপ আর দাঁড়ায় না, ইশতিহারের আদেশ পালনে ব্যস্ত হয়ে পড়ে। ট্রের ওপর ব্ল্যাক কফির কাপ টানিয়ে রূপ দাঁড়িয়ে আছে ইশতিহারের রুমের বাইরে। থরথর করে কাঁপছে তার হাত, সেই তালে দুলে উঠছে ট্রে। রূপ বুকে একটু ফু দিয়ে দরজায় ধাক্কা দেয়। দরজা চাপানোই ছিল, তাই হাত রাখতেই হাট করে খুলে যায়। রূপ মাথা নিচু করে রুমে ঢুকে পড়ে। তার দৃষ্টি মেঝের দিকে নিবন্ধ থাকলেও সে আর চোখে দেখতে পারছে ইশতিহার খালি গায়ে বিছানায় আধশোয়া অবস্থায় পড়ে আছে। এক হাত ভাঁজ করে তার ওপর মাথাটা রেখে শুয়ে বাজের মতো তীক্ষ্ণ দৃষ্টি আরোপ করছে রূপের ওপর। রূপ কাপা হাতে বেডসাইড টেবিলের ওপর কাপটা রেখে পেছনে ঘুরে পা বাড়াতেই ইশতিহার রূপের এক হাত চেপে ধরে। রূপ ভয়ে ভয়ে চোখ তুলে তাকাতেই দেখতে পায় ইশতিহার সিনা টান টান করে দাঁড়িয়ে আছে তার সামনে। বারবার নিজের অবাধ্য চোখটা ইশতিহারের লোমশ বুকের দিকে ছুটছে। ইশতিহার একটু বাঁকা হাসি হেসে রূপের চিবুক ধরে তার মুখখানা উঁচিয়ে ধরে বলে, আমার দিক থেকে চোখ সরে আবার ঠিকই মায়ের কথায় পরপুরুষের সামনে পাত্রী সেজে বসে পড়ছিস। তোর তো দেখি চরিত্রে সমস্যা। ইশতিহারের এমন কথায় রূপের অভিমান হয়। দুহাত দিয়ে ইশতিহারকে ঠেলে সে মুখ ঘুরিয়ে বলে, আমি আপনার দিকে চাইনি। আপনার হাতির মতো বুকটা আমার চোখের সামনে এলে কি এটা আমার দোষ? আর আমি যার সামনে ইচ্ছা হয় তার সামনে যাব, আপনি বলার কে? আমি বলার কে, তাই না? এই বলে ইশতিহার টেবিলের গরম ধোয়া ওঠা কফির মগটা হাতে নিয়ে পুরো কফিটা ছুঁড়ে দেয় রূপের দিকে। সাথে সাথেই তীব্র জ্বলাপোড়া শুরু হয়ে যায় রূপের মুখে আর হাতে। যে যে জায়গায় কফির ফোঁটা ছিটকে পড়েছে সেই জায়গা লাল হয়ে উঠেছে। তীব্র ব্যথায় রূপের চিৎকার ইশতিহারের সাউন্ড প্রুফ রুমের চার দেওয়ালের মাঝেই আটকা পড়ে যায়। রূপ ব্যথা সহ্য না করতে পেরে মেঝের ওপর পড়ে যায়।
ইশতিহার এবার হাঁটু গেড়ে রূপের সামনে বসে তার চুলের মুঠি টেনে ধরে বলে, এটাই আমার কথার অবাধ্য হওয়ার শাস্তি। আজ প্রথমবার দেখে মাত্রা কম ছিল, পরের বার থেকে নিয়ম আরও কঠোর হবে। তুই অন্য কোনো পুরুষের সামনে বেহায়াপনা কর কিংবা তাদের গায়ে ঢলে পড়ে যা, আমার তাতে যায় আসে না, কিন্তু আমার সন্তান তোর গর্ভে থাকাকালীন আমি ছাড়া আর কোনো পুরুষের সামনে তোর যাওয়া নিষিদ্ধ। আই রিপিট, আমি ছাড়া তুই অন্য কারো সামনে যেতে পারবি না। গেলে একদম ঠ্যাং ভেঙে খোড়া করে রেখে দিব। রূপের তখন নাজেহাল অবস্থা। ইশতিহার এর হাত থেকে নিস্তার পাওয়ার জন্য তার আত্মা পর্যন্ত ছটফট করতে থাকে। সে এবার ইশতিহার এর দিকে ঘৃণ্য দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনি কি ভেবেছেন আমি আপনার এই অবৈধ সন্তানকে আমার গর্ভে বড় করব? তাকে জন্ম দিব? কখনোই না। এই মাংসপিণ্ডের কোনো মূল্য নেই আমার কাছে, কারণ ও আপনার মতো অমানুষের সন্তান। আর কি পরিচয়ই বা হবে এই সন্তানের বলুন? শেষে গিয়ে আমার গায়ে কলঙ্ক লাগবে, অথচ আমার কোনো দোষী ছিল না। আপনার কাছে যেটা এক রাতের ভুল, আমার কাছে সেটা সারা জীবনের ইজ্জতের মামলা। তাই আমি কখনোই আপনার জারজ সন্তানকে জন্ম দিতে পারবো না।